या मोहम्मद नूर मुजासम या हबीबी या मौलाए तस्वीर कमाल मोहब्बत तनवीर जमाल खुदाए या मोहम्मद नूर मुजासम या हबीबी या मौलाए। আজকে সবাই চলে যাবে এজন্য ডিম ভেজে নিয়েছি, খিচুড়ি রান্না করে নিয়েছি, আর হচ্ছে আমার শাশুড়ির জন্য রুটি সেঁকে নিচ্ছি। এখন সকাল 8:30 বাজে, সব কাজ করে নিয়েছি। প্লেটগুলি রাতে ধোয়া ছিল না, এখন ধুয়ে নিলাম। অনেকেই জিজ্ঞেস করেন রুটি কিভাবে রাখি। এই যে আমি এখন ফ্রিজ থেকে এনে সেঁকে নিচ্ছি, একটার সাথে একটা এভাবে রেখে দিয়েছি, যেভাবে আছে এখনো ঠান্ডা। তো এই যে এভাবে সেঁকে নিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। 2-4 দিন এভাবে নর্মাল ফ্রিজে রাখা যায় বানিয়ে আর কি। তো এগুলি আমি বানিয়ে এভাবে একটার উপরে একটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি, আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার আজকের ব্লগটিতে যা যা ছিল শুরুতেই দেখিয়ে দিয়েছি। গত 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্তই আমার বাসায় মেহমান ছিল, নিকট আত্মীয় স্বজন, নিজেদের লোকজন। অনেক ভালো লেগেছে, সময় যে কীভাবে চলে গেছে আসলে বুঝতেই পারিনি। তো সেই কারণে অনেক দিন ব্লগ দিতেও পারিনি, আবার ভিডিও করার সুযোগ ছিল না, মানে ভুলে গিয়েছি কাজে কর্মে ব্যস্ততায়। তো সব মিলিয়ে আজকে না গতকালকেই সবাই চলে গেছে। এই ভিডিওটি হচ্ছে পরের দিন, কারণ হচ্ছে আমি একদিন সারা দিন রেস্ট নিয়েছি, মানসিক শারীরিক নিজেকে আর কি সময় দিয়েছি। আর শুধু রান্না করা ছাড়া, খাবারের আয়োজন ছাড়া ঘরের কোনো কাজই করিনি। এটা হলো আমার নিজেকে ছুটি দেওয়া। ঘর সংসারের কাজ গত কয়েকদিন থেকে ডাবলের চেয়ে 3 ডাবল করেছি কাজ। তো সেই কাজটা যেহেতু শরীরে অনেক বেশি লোড নিয়েছে, সেজন্য একটা দিন আমি নিজেকে ছুটি দিয়েছি। একদম শোয়া বসা, মানসিক রিপ্রেশন সব মিলিয়ে আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ রেখে যে মেহমানদারি করার তৌফিক দান করেছে, সেই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো রেস্ট তো নেওয়া হয়েছে, এখন পরের দিন কাজ তো শুরু করে দেওয়ার পালা। কারণ নিচে বেড বিছাতে হয়েছে, তারপর অনেক কাপড় চোপড় বেরিয়েছে, অনেক কাপড় জমে গিয়েছে, সব কিছুই আজকে করব। আর শরীরও মোটামুটি ঝুরঝুরা হয়ে গেছে, শরীরটা একদম মানে কাজের জন্য এখন প্রস্তুত। এই জন্য কাজ করা শুরু করে দিয়েছি। তো এখন ড্রয়িং রুমে এসে দেখি একটা ব্যাগে এরকম 2 প্যাকেট ক্যালেন্ডারের বক্স আর একটা পানির বোতল। তো আমার হাজব্যান্ড উনি অফিসে চলে যাচ্ছে, ওনাকে বললাম যে এটা কিসের, দেখেন কে যেন রেখে চলে গেছে, আমাদেরই লোকজন হয়তো। তো ক্যালেন্ডার যেহেতু আর একদম আনকমন, এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লেগেছে, আমি এটা আর দেখিনি। আর এই কাগজগুলি অনেক মোটা এবং মানে ভালো মানের আর কি। আর এই যে ফ্লাওয়ার দেওয়া একটা কাঠের ভিতরে আটকানো, এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। একটা পাতায় 2টা মাস লেখা। তো এটাকে আমি একটাকে ডাইনিং টেবিলে দিয়ে দিব, 2টা বক্স যেহেতু আরেকটা ড্রয়িং রুমে থাকবে। খুব সুন্দর ফ্লাওয়ারগুলো। তো এগুলো ঠিকঠাক করে হাজব্যান্ড চলে যাবে নারায়ণগঞ্জ। আমি এখন প্রায় 8টা 8:30 বাজে আর কি। মোটামুটি ঘরের কাজ, আমার রুমটা গুছানো, সেটা করে এসেছি। ড্রয়িং রুমে এসেছি। এখন ড্রয়িং রুমে অনেকগুলো কাপড় জমে গেছে, কাপড় বলতে তোষক, লেপ, তারপরে মানে কাঁথা কাপড় আর কি, কাঁথা টাথা, এগুলো গুছাবো। চাটা খেয়ে নিয়েছি, নাস্তাও করে নিয়েছি, আলু ভাজি করেছিলাম রুটি দিয়ে। তো সেটা খাওয়ার পরে চা খেয়ে টুকিটাকি ঘরের কাজগুলো করব।
রান্না আজকে সিম্পলই করব। তো মুরগির গোশত ভিজিয়ে রেখেছি, 2টা আলু কুটে রেখেছি, মুরগির গোশতে দিব। তো আজকে একটা জাপানিজ রেসিপি ফলো করব আর কি, ট্রাই করব, দেখি কেমন হয়। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আগে ঘরটা গুছিয়ে নিই। অনেকগুলো কাপড় জমে গিয়েছে ধোয়ার জন্য, কারণ মেহমান যখন থাকে আমি অতিরিক্ত কোনো কাজ করি না আর কি। যখন মেহমান চলে যায় তখন ধীরে ধীরে সব অতিরিক্ত কাজগুলো করে নিই। কারণ মেহমান থাকা অবস্থায় মেহমানের সাথে কথা বলা, মেহমানদারি করা, অতিরিক্ত রান্নাবান্না করা, আমি যদি সংসারের কাজ আরও বেশি অতিরিক্তটাও করি তাহলে মেহমানের সাথে কথা বলাটা হবে না। আমার শাশুড়ির সাথে সময় দেওয়ার চেষ্টা করেছি। আমার শাশুড়িকেও নিয়ে গিয়েছে ভাইয়া। তো আমার শাশুড়ি আসলে বাড়িতে থাকলেই সুস্থ থাকেন ভালো, মানে উনি হাঁটাচলা করতে পারেন, তারপরে একটু রোদে বসতে পারেন। আমাদের এখানে তো বাসায় আসলে হাঁটা চলাও বেশি হয় না, আর রোদেও ওনার রোদটা শরীরে লাগানো অনেক জরুরি। এজন্য রোদও মানে পাওয়া যায় না, যেহেতু বাসায় রোদ নেই। আবার উপরে ছাদেও যাওয়া সম্ভব না। সব মিলিয়ে আর কি উনি বাড়িতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। যাই হোক, ওনারা সবাই চলে গিয়েছে, আর আমিও এই জন্যই মানে সবাইকে সময় দিতে গিয়ে, যেহেতু আবার দাওয়াত ছিল, যাওয়া আসা সব মিলিয়ে ওই সময় এই কাজগুলি করিনি। এখন অনেক কাপড় জমে গিয়েছে, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আর ওদের 4 জনের মোজা অনেকগুলো জমে গিয়েছে। তো সেজন্য আমি ওয়াশিং মেশিনে মোজা যেভাবে দিই, এরকম আরেকটা ছোট জালি ব্যাগ আমার আছে, সেটা ছোট। আজকে অনেকগুলো মোজা, এই জন্য এটা বড়। এটা একসাথে আমি অর্ডার করেছিলাম অনলাইনে কোনো একটা পেজে, আসলে আমার মনে নেই। তো বড়টা আজকে মানে খুলে নিয়েছি যাতে সবগুলো একসাথে ভালোভাবে ধোয়া হয়। তো এরকম একটা ব্যাগে দিয়ে দিলে ওয়াশিং মেশিনে মোজাগুলো ভালো পরিষ্কারও হয়, আর মোজা যখন ধোয়া হয় ওয়াশিং মেশিনের একদম নিচে পড়ে যায়, তখন নিতেও অসুবিধা হয়। এরকম একটা ব্যাগে দিয়ে দিলে আর মানে খুলে ছিটে যায় না আর কি, এক জায়গায় থাকে। তো কাপড়গুলো মেশিনে ধুতে দিয়ে চলে এসেছি ড্রয়িং রুমে আবারও। এই যে বেডশিটটাও খুলে নিচ্ছি, এগুলো নিচে ছেলেরা শুয়েছিল, আমার মুত্তাকি মুবাশির। তো ওরা বেশিরভাগ গত কয়েকদিন নিচেই ছিল, আর মেহমানদেরকে খাটে দিয়েছি। তো যাই হোক, মুনতাসিরের তো উপর মানে খাটের উপরে এই তোষকটা, তো ওটা খাটের উপরে দিয়ে আরেকটা বেডশিট বিছিয়ে এখন আমি এগুলো ধুতে দিয়ে দেব মেশিনে। কাজ করতে করতে একটু কোরআন হাদিসের আলোচনা করি। অনেক দিন হলো এরকম আলোচনা হচ্ছে না, কাজকর্ম নিয়ে ব্যস্ততায় দিন যাচ্ছে। তো নিজেই ফিল করতেছি আসলে একটুখানি হলেও একটু কোরআন হাদিসের কথা বলা দরকার। কারণ আমার মা বোনেরা যারাই আমার এই ব্লগগুলি দেখেন, একটুখানি হলেও কোরআন হাদিসের কথা শুনতে চান। তো আজকে হাদিসে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত দোয়া আর কি একটু বলবো। কারণ তিনি রজব মাস আসার আগে এই দোয়াগুলি পড়তেন, বলতেন। দোয়াটি হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিয়ে পৌঁছে দিন। কারণ আমরা জানি রমজান মাসটা অনেক বরকতময়, গুনাহ মাফের মাস। তো সেই হিসেবে আল্লাহ রাসূল এই দোয়াগুলি বলতেন, পড়তেন। তো আমরাও এই দোয়াগুলি পড়বো এখন, যেহেতু রজব মাস চলতেছে। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, রমজান মাস ভালোভাবে আমল করার তৌফিক দান করেন, সেই দোয়া করব। তো এর ভিতরে আসলে অনেকগুলো কাজ করে নিয়েছি। করে নেওয়ার পরে একটু সময় হাতে আছে, রান্না এখনও করিনি। ভাবলাম যে একটু সেলাই করে নিই। মুনতাসিরকে দিয়ে আমার ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি। মানে আজকে যে ভিডিওটা আপলোড করব সেটা ওকে আমি এডিট করে রেখেছি। ওকে বললাম যে একটু আপলোড দিয়ে দিতে, তাহলে ডাউনলোড হয়ে যাবে, আর আমি পরে পাবলিশ করে দিব যখন আপলোড হয়ে যাবে আর কি। তো ও আপলোড দিয়ে দিয়েছে, আর আমি এর ভিতরে গোসল করে নামাজ পড়ে রান্নাঘরে চলে এসেছি। কারণ একটু দেরিতে আজকে রান্না করছি, বাসায় তেমন কেউ নেই। বড়জন নাস্তা খেয়ে ওর বন্ধু এসেছিল, ও সহ নিচে গেছে। আর মেজোজন মুত্তাকি গিয়েছে ওর কলেজ ভিজিট করতে। ওর কলেজের নাম এসেছে ধানমন্ডি আইডিয়াল কলেজ। তো আসলে ওই কলেজটা যে অনেক ভালো তা না, মিডিয়াম ক্যাটাগরির আর কি। তো ওর আব্বুর মন খারাপ হয়ে গেছে, আসলে আরও ভালো কলেজ আশা করেছিল।
তো কিসমতে যা আছে তাই হবে। অনেকেই নাকি এবছর কলেজ পায়নি, মানে নামে আসেনি, তার চেয়ে যেটা এসেছে এখন বললাম যে তাহলে ভর্তি হয়ে যাক। যাই হোক, ও ওর কলেজ দেখতে গেছে আর আমার হাজব্যান্ড চলে গেছে নারায়ণগঞ্জ অফিস থেকে যাবে আর কি, স্টাফরা সহ। তো বাসায় যেহেতু কেউ নেই এই জন্য রান্নাটাও একটু দেরিতে করছি, কারণ আমি একাই খাবো। আর আমিও সেলাই একটু করেছি, করতে করতে সময় চলে গেছে কীভাবে টেরই পাইনি। তো এইগুলি হচ্ছে আম, বাড়ি থেকে কাঁচা আম এনেছিল, কিন্তু কাঁচা আম লাল হয়ে ফেকে গেছে আর কি, কিন্তু অনেক টক। তো এগুলিকে একটু আচার করব, চিলে কুটে নিয়েছি। আর সকালের ভাজিও রয়ে গেছে, খাওয়া হয়নি। দুধ জাল দিয়ে নেব, ফাতিলটা এই জন্য রেখেছি। আর এই তো টুকিটাকি ধুয়ে রেখেছিলাম, এগুলো জায়গায় রেখে দিচ্ছি। তো আমার বড় ছেলে মুবাশির ওর বাসায় এসে বললো আম্মু খিদা লেগেছে। তো রুটি আছে, বললাম যে তাহলে রুটি খেয়ে নাও। তো ওকে একটা ডিম পোচ করে আলু ভাজি দিয়ে বললাম যে রুটি খেয়ে নাও। ও বললো যে আচ্ছা ঠিক আছে। তো ও খাওয়ার জন্য এগুলো রেডি করে নিয়ে যাচ্ছে। তো আমি এই দিক দিয়ে একটু 4-5 পিস মুরগির গোশতকে একটু লবণ আর গোলমরিচ পাউডার দিয়ে একটু মেখে রাখছি। আর এই রান্না আমি বললাম শুরুতেই জাপানিজ একটা রেসিপি আমি দেখেছি, সহজ মনে হয়েছে, খেতেও মনে হয় ভালো হবে, এর জন্য এটা ফলো করছি। চিকেনটা একটু মেখে রেখে দিয়েছি। আর এই রান্নাতে একটু ফুলকপি, টমেটো, তারপরে পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। তো ফুলকপির একটু ডাঁটাও দিয়েছি, দেখতে একটু ভালো লাগবে এর জন্য। আর ওরা যদিও ফুলকপিটা ইউজ করেনি, আমি দিয়েছি। তো তার উপরে সব কিছুর উপরে রাইসের উপরে আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর একটু কাঁচামরিচ পেস্ট দিয়েছি, এটাও ওরা দেয়নি, কারণ আমাদের রুচির সাথে ওদের রুচি বেশ কম আছে। তো আমরা একটু স্পাইসি পছন্দ করি, এর জন্য একটু ঝাল দিয়েছি আর কি। আর এর ভিতরে লবণও দিয়েছি পরিমাণ মতো, ওইটা স্কিপ্ট হয়ে গেছে আসলে। তো আমি পানিটাও চেক করে নিয়েছি 4 আঙ্গুল পরিমাণ, মানে রাইস থেকে, ততটুকু দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, রাইসটা হোক। তো এই রাইসটা একটু নরম নরম করে রান্না করতে হয়, তো আমি সেই হিসাবে ওইভাবে রান্না করে নেব। পাশাপাশি মুরগি গোশত ভিজানো আছে, ওদের জন্য একটু ঝাল মানে মুরগি গোশত রান্না করে নেব। মুনতাসির গেমস খেলতেছে, তো ওকে বললাম যে একটু ফুটতে, তো স্যার আসবে সন্ধ্যায়, ও বললো যে আর একটু পরে ফুটবে। তো দুধটাও একটু বসিয়ে দিই, দুধের পাতিল দিয়ে দিয়েছি। দুধ জাল দেওয়ার পরে তারপরে মুরগি গোশতটা বসাবো। এর ভিতরে রাইসটা ফুটে উঠেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে তেল ইউজ করে নাই ওরাও, আমিও তাই তেল ইউজ করিনি। 1 লিটার দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর পাশাপাশি আশপাশের যে এলোমেলো কাজগুলি আছে সেগুলো করে নিচ্ছি। দু একজন আপু প্রশ্ন করেছেন চুলার উপরে কি টাইলস দিয়েছে, মানে চুলার নিচের যে বক্সটা সেই বক্সে টাইলস দিয়েছি নাকি। তো এটা হচ্ছে মানে এরকম বোর্ড পাওয়া যায়, ফর্মিকাওয়ালা বোর্ড। তো এটা ফর্মিকাই বলে। তো এরকম বোর্ড পাওয়া যায়, সেই বোর্ডটাই এটা আসলে ইউজ করা হয়েছে বক্সে। এটা একদম টাইলসের মতোই আসলে, একদম ফিসলা। অনেক সময় দেখা যায় ডাইনিং টেবিলে এরকম আছে, ফর্মিকাওয়ালা ডাইনিং টেবিল ওই রকমই আর কি। তো এখানে মুরগির গোশতটা আমি একটু সব মশলাপাতি দিয়ে রেডি করে নিচ্ছি।
তো চুলার বক্সের বিষয়টা আশা করি বুঝাতে পেরেছি। পরমিকা বললে মানে পুরুষরাও চিনবে আর আপনারাও আসলে বুঝতে পেরেছেন। রাইসটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু শুকালে আমি চুলাটা বন্ধ করে দিব। এর ভিতরে দুধটা হয়ে গিয়েছে, চুলার থেকে নামিয়ে এখন আমি মুরগি গোশতটা বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে রান্না করব, এই জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব, একটু কষানো হোক এই জন্য। যারা আমাকে দেখেন, আমাকে পছন্দ করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সবসময় কমেন্টের উত্তর আসলে দিতে পারি না, যেহেতু একটু বিজনেসের কাজও করি, ওদিকেও সময় দিতে হয়। সব মিলিয়ে আসলে একটু পসিবল হয় না, তবে আমি সবসময় সব কমেন্টগুলোই পড়ি। আপনারা আমার বিষয়টা বুঝতে পারবেন আর কমেন্ট করে যাবেন, এই আশাই করব আপনাদের কাছ থেকে। এদিক দিয়ে একটু আমের আচারটা করছি। আসলে আমি মানে আচারটা একটু কম করি এবং এই সম্পর্কে আমার ধারণা কম। তো এখানে আমি আদা রসুন দিয়েছি, জিরা ধনিয়া পাউডার দিয়েছি একটু, আর দিয়েছি সরষে পাউডার, আর পাঁচফোড়ন মশলা ছিল মানে পাউডার করা, সেটাও দিয়েছি। পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিব, তাহলে ভালো লাগবে খেতে। চিনিটা আমি একটু বেশিও দিব না, একবার কমও দিব না, জাস্ট টকটা একটু হালকা হলেই মানে চলবে। বেশি টকও যেন না হয়, বেশি মিষ্টিও যেন না হয়। এখন দিয়ে দিচ্ছি লবণ। নিচে মশলা ভেজে যাচ্ছে, এই জন্য আবারও মানে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, যাতে করে ভিনেগার দিলে কিন্তু আচার নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, এর জন্য ভিনেগারটা একটু দিয়ে দিয়েছি। আর অল্প 2 টেবিল চামচের মতোই ছিল, তো সেইটুকুই দিয়েছি। আর 3-4টা আমি শুকনো মরিচ ভেঙে দিয়েছিলাম। তো এগুলো ভালো করে জাল দিয়ে একদম মাখা মাখা হয়ে আসলে চুলা বন্ধ করে দিব। তো এর ভিতরে আমি অন্যান্য কাজ করতে করতে এগুলো নাড়তে থাকবো, না হয় নিচে লেগে যাবে। আপনারা যারা আচার বেশি ভালো পারেন তারা হয়তো এটার ভুল বুঝতে পারবেন, কোনটা ভুল হয়েছে। তবে আচারটা আমি টেস্ট করে লবণ চেক করে নিয়েছি, টেস্ট হয়েছে অনেক, মানে লবণ মরিচ তারপরে মিষ্টি সব মিলিয়ে ব্যালেন্সটা ঠিক আছে। তো এগুলি যখন এনেছিল কাঁচাই ছিল, তখন তো সময়ের অভাবে আসলে কুটা হয়নি। এখন যেহেতু সবাই চলে গেছে, নিরিবিলি হয়েছি, তো এখন কুটে মানে আচারটা করে নিচ্ছি। এর ভিতরে খিদেও লেগেছে, সব কাজও শেষ, মুরগি গোশতটাও হয়ে গিয়েছে। আমি এখন একটু খাবার খাবো, এই জন্য বেড়ে নিচ্ছি। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটুখানি ভালো লাগলেও আপনার উপকারে আসবে মনে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তা একটু টক দইয়ের ইয়ে করে নিয়েছি, লাচ্ছি করে নিয়েছি, খেতে ভালো লাগবে এর জন্য। তো মুখে দিয়ে আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অনেক মজাই লেগেছে। কারণ তেল মশলা ছাড়া খুবই সিম্পল, বাট অনেক মজা লেগেছে। আসলে যারা কোরিয়ান, জাপানি, চাইনিজ, ওরা কিন্তু সেদ্ধ খাবারগুলোই বেশি পছন্দ করে, বেশি তেল মশলা ওরা ইউজ করে না। তো এগুলি আমাদের কাছেও মোটামুটি ভালো লাগে। তো আস্তে আস্তে চেষ্টা করছি এরকম তেল মশলা ছাড়া রান্না করার। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনাদের সবাইকেও ভালো রাখুক, এই দোয়া করে আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আগামী দিন আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব।